সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাওড়া বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই মুফতি আব্দুল মাতিন সাহেব, সেই মাতিন সাহেবের মূলত অফিসে আমরা চলে এসেছি। যেহেতু মাতিন সাহেবের অফিস আমরা প্রত্যেকে জানি, বঙ্গনুর পত্রিকা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। সেই বঙ্গনুর পত্রিকার অফিস আমরা এই মুহূর্তে আমাদের মূলত জানার মুফতি আব্দুল মাতিন সাহেব, কারণ আমরা জানি মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি বিগত যে দুর্যোগ চলাকালীন তার মধ্যে উল্লেখযোগ্য আমফান বলুন, করোনা বলুন, এই সমস্ত দুর্যোগ চলাকালীন তিনি বিশেষ করে পিছিয়ে পড়া কিছু বিধানসভা আছে, সেই বিধানসভা ভিত্তিক তিনি কিন্তু দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে দেখা গেছিলেন। শুধু তাই নয়, উল্লেখযোগ্য বলুন, এই যে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি বিশিষ্ট একজন সমাজসেবী। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন জনপ্রিয় মুখ। কারণ তিনি এতদিন ধরে তাকে দেখেছি যে তিনি শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত পরিষেবা সাধারণ মানুষকে দিয়ে চলেছেন বহুদিন ধরে। শুধু তাই নয়, তিনি সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি, পরিচিত মুখ, জনপ্রিয় ব্যক্তি। যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য মুসলিমদের বিভিন্ন শাখা সংগঠন আছে, তিনি বিভিন্ন শাখার সংগঠনের সঙ্গে তিনি দীর্ঘদিনভাবে যুক্ত ছিলেন। তিনি কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে এর আগে তাকে কখনো দেখা যায়নি। তিনি কিন্তু অরাজনৈতিক একজন ব্যক্তি, কিন্তু দক্ষ সম্পাদক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মূলত আমাদের জানার মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি এতদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আজকে হঠাৎ কেন তিনি রাজনীতিতে এসে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিধানসভায়, সেটা আমরা সরাসরি মুফতি আব্দুল মাতিন সাহেবের থেকে জানার চেষ্টা করব। শুধু তাই নয়, তার পাশাপাশি মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি একদম সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের জনপ্রিয় একজন নেতা হিসেবে পরিচিত। আজকে আমরা জানবো হুজুরের থেকে সরাসরি যে হুজুর কেন রাজনীতিতে নেমেছেন। শুধু তাই নয়, আরো বিস্তারিত জানবো। বিশেষ করে তিনি বিগত দিনে দুস্থ অসহায় মানুষদের যেভাবে সাহায্য করেছিলেন দুর্যোগ সময়, সেই দুর্যোগ সময়ে দুস্থ অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন, গ্রাউন্ডে গিয়ে সাহায্য করেছিলেন। ইতিপূর্বে আমরা প্রত্যেকেই অবগত। আজকে আমাদের এটুকু দেখার হুজুর হাড়োয়াবাসীর জন্য, বিশেষ করে হুজুর হাড়োয়াবাসীর জন্য তিনি কি করবেন আগামী, তার জন্য বিস্তারিত জানার জন্য মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গে আমরা সরাসরি তার অফিসে চলে এসেছি। আমরা হুজুরের সঙ্গে কথা বলবো, সরাসরি হুজুর কি বলবেন সেটা আপনাদের সাথে। অবশেষে আমরা পেয়ে গেছি সেই বিশিষ্ট সমাজসেবী যার কথা আমরা এতদিন ধরে উজালা বাংলা নিউজের পর্দায় পড়ছি, সেই মুফতি আব্দুল মাতিন সাহেব। সরাসরি আমরা হুজুর সাহেবকে পেয়ে গেছি, আমরা সরাসরি হুজুরের কাছে চলে যাব। আচ্ছা হুজুর, আপনি যেহেতু রাজনীতিতেই আমাদের রাজনীতিতে কেন এসেছেন? রাজনীতিতে এসছে দেশটা ভালো থাকুক, রাজ্যটা ভালো চলুক। এবারের ইলেকশন তো রাজ্যের জন্য, তো সেই হিসাবে যখন রাজ্যের জন্য ক্ষতিকর, এটা যে বাংলা ভাষার শত্রু, বাঙালি জাতির শত্রু, বাংলা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গা দাগিয়ে দেওয়া হচ্ছে, আমার সহনাগরিক হিন্দু মুসলিম যেই হোক না কেন তাদের উপরে এই বাঙালি হওয়ার অপরাধের যে জুলুম, যে অত্যাচার, এটা বন্ধ হোক। এবং গোটা রাষ্ট্রের চোখ দিয়ে যদি আমি দেখি, তাহলে ভারতবর্ষটা হিন্দু মুসলমানের বিভাজনের যে রাজনীতি চলছে, দলিত আদিবাসী মতুয়া উঁচু নিচুর যে বিভাজনের অবস্থান চলছে, এই বিভাজনটা নির্মূল করে এবং গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ সবাই একে অপরকে ভাই বলে ডাকবে, ভাইয়ের মতো সম্বোধন করবে, সবাই মিলেমিশে থাকবে। এই পরিবেশটা যদি ফিরিয়ে আনতে পারি, সেটা গোটা ভারত বা আমার রাজ্যে, তাহলে আমার এই রাজনীতিতে আসার সার্থকতা হবে এবং এই উদ্দেশ্যেই আমার আশা। বিগত দিনে আপনি যেহেতু সমাজ সেবামূলক কাজ করে চলে এসেছেন, আমরা দেখে এসেছি, বিশেষ করে দুর্যোগ সময়ে, যেমন আমফান বলুন, করোনা বলুন, এই সময়ে আপনি দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে গেছিলেন বিভিন্ন বিধানসভা ভিত্তিক, উল্লেখযোগ্য বিনাকা, হিঙ্গলগঞ্জ বা আপনার সন্দেশখালী। এখন আপনি বর্তমানে হাড়োয়া বিধানসভার তৃণমূলের ক্যান্ডিডেট। আপনি হাড়োয়াবাসীদের জন্য দেখুন, আমি এটা বলবো না যে হাড়োয়ায় প্লাবন হোক আর আমি রিলিফ নিয়ে যাব, এটা কখনোই কোনো মানুষের কাম্য নয়।
হাড়োয়ার মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার সবচেয়ে বড় কাম্য। শুধু হাড়োয়া বলে বলবো না, আমি টিকিট নিয়ে লড়াই করছি হাড়োয়াতে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা শুধু হাড়োয়াবাসীর জন্য নয়, গোটা রাজ্যবাসীর, গোটা দেশবাসীর জন্য আমার এই বার্তা। সবাইকে ভালো থাকতে হবে। আর ভালো থাকতে গেলে যে বিশাল টাকার দরকার হয় আমার তা মনে হয়নি। ভালো থাকতে গেলে একটা ভালো মন প্রয়োজন হয়, ভালো থাকতে গেলে লেখাপড়া শিখতে হয়, ভালো থাকতে গেলে ভালো মানুষের সঙ্গ পেতে হয়। তো সেই হিসাবে অতীতে যা কাজ করেছি সেটা করেছি, এবং আগামীতেও সে কাজ আমি চালিয়ে যাব। আমার যত দায়িত্বই থাক না কেন, যে কাজের মধ্য দিয়ে আমার উত্থান, সেই উত্থানের সিঁড়িটাকে আমি কখনোই হারাবো না। বাকি হাড়োয়াবাসী যদি আমাকে এবারের ইলেকশনে ইলেক্টেড করেন, তাহলে নিশ্চয়ই আমি হাড়োয়াবাসীর জন্য সবচেয়ে বড় যেটা আমার কাছে এডুকেশন, সেটা তো আমাকে করতেই হবে। এবং আমাকে শিখতে হবে পূর্বের যারা এমএলএ হিসেবে এখানে কাজ করেছেন তাদের রেকর্ড দেখে আমাকে শিখতে হবে। বিশেষ করে উল্লেখযোগ্য এখানকার মরহুম শেখ হাজি নুরুল ইসলাম সাহেব, তিনি একজন দক্ষ পলিটিশিয়ান ছিলেন, ভালো এমএলএ ছিলেন, এমপির দায়িত্ব তিনি সামলেছেন। তো তার কাছ থেকেও আমাকে শিখতে হবে। তো অতীতের এমএলএরা যেমনভাবে সমাজের জন্য কাজ করেছেন সেটা আমাকে শিখতে হবে। এবং সময়ের পরিবর্তনে যে কাজগুলো হয়তো তখন প্রয়োজন ছিল না, আজকে প্রয়োজন হয়েছে, সেই রকম কাজগুলো আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেগুলো করতে হবে। সর্বোপরি দলের যে কর্মকর্তারা রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট যারা রয়েছেন, অঞ্চল প্রেসিডেন্ট যারা রয়েছেন, এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী যারা আছেন, আমাকে ভালো কাজ করতে গেলে তাদের পরামর্শটা আমার জন্য অত্যন্ত জরুরি। তারা যখন ভোট দিয়ে আমাকে এমএলএ বানাতে পারে, তো তাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা আমাকে পরামর্শ দিয়ে আমার চলার পথটাকে মসৃণ করতে পারে। তো যে এলাকায় যাই করি না কেন, সেই এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী সচেতনশীল মানুষ, দলীয় কর্মী যারা, সভাপতি যারা অঞ্চল বা ব্লকের রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমাকে পথ চলতে হবে। এবং তাদেরকে সাথে নিয়ে যদি কাজগুলো করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে আমি আরো ভালো কাজ করতে পারবো। হুজুর, এই যে দীর্ঘদিন ধরে হাজী মরহুম নুরুল ইসলাম মহাশয়, তিনি টোটাল বসিরহাটটাকে আঁকড়ে ধরে রেখেছিলেন খুব যত্ন সহকারে। যেহেতু এটা নিয়তির খেলা, যেহেতু তিনি আজকে আর আমাদের মাঝে নেই, তো সেই জায়গাটা কিছুটা আপনি আসার পর দেখা যাচ্ছে যে হাজী সাহেবের শূন্যতা, যে হাজী সাহেবের অভাব, বসিরহাট সাব ডিভিশন কিন্তু এবার বুঝতে পারছে যে হাজী সাহেবের মতো কাউকে একজনকে পেয়েছি। বিশেষ করে আপনি সম্পূর্ণ আলাদা একটা ব্যক্তিত্ব, আপনাকে নিয়ে সবার একটা ভালো আশা স্বপ্ন আছে। এই বসিরহাট এলাকা মানুষ কি বলবেন? দেখুন, হাজী সাহেবের অবর্তনে দলগতভাবে চালাতেন যারা, আমাদের সরোজদা এবং লিটনদা, তারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে দলটাকে নিয়ন্ত্রণ করছেন। আর দলীয় ব্যাপারে আমি এখনো শিশু, দলীয় সমস্ত সিস্টেম, সমস্ত প্রোটোকল আমার এখনো ভালোভাবে জানা হয়নি। হাজী সাহেবের যে দক্ষতা ছিল রাজনীতি করা, সেই সঙ্গে দলটাকেও আগলে রাখা, সেই জায়গাটায় আমি সত্যিই অনেকটাই দুর্বল পয়েন্টে আছি। তবে দল যদি আমাকে দল সামলাতে বলেন, আবার এমএলএর দায়িত্ব সামলাতে বলেন, আমি চেষ্টা করব যতটুকু পারবো, আমি ততটুকু কাজের দায়িত্ব নেব। যেটা আমার পক্ষে কঠিন বলে মনে হবে, আমি পরিষ্কার বলে দেবো যে এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ মানুষের যে বিশ্বাস রয়েছে, আমি সেই বিশ্বাসটা ক্ষতি করতে চাই না। আমি অনেকটা দায়িত্ব নিয়ে সেটা যদি না পারি, এটা আমার জন্য, এটা মানুষের জন্য ক্ষতিকর। সেই জন্য হাজী সাহেব যেভাবে আগলে রেখেছিলেন, আমি ততটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। যদিও সাধারণ মানুষ পোশাক আশাকে কতটা আমাকে ততটা দেখছেন, কিন্তু আমি হাজী সাহেবের মতো সেই গুরুদায়িত্ব পালন করার যোগ্যতা আমার এখনো হয়নি। তবে যদি অনেক দিন ধরে যদি এই দলটা করতে হয়, তাহলে সেখানে দল ভাববে। লিটনদা রয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, জেলার সভাপতি হিসেবে তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। সরোজদা টেকনিক্যাল বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে দেখাশোনা করছেন। এখন আমি তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছি। তারা যেভাবে পলিটিক্সে আমাকে চালাচ্ছেন, আমাকে সেইভাবেই চলতে হবে। তারপরে একটা দিন যদি আমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারি, তারা যদি মনে করেন আরো ভালো কোনো জায়গা দেওয়ার, তাহলে সেই জায়গায় যেতে হবে। তারা যদি মনে করেন যে না, মাতিনির দক্ষতা যোগ্যতায় কম, আর একটু নামিয়ে দেওয়ার, আমি তাতে নিচেও নামতে রাজি আছি। হুজুর, লাস্ট কোশ্চেন, যেহেতু আপনি হাওড়া বিধানসভার প্রার্থী, আপনাকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিধানসভা ভিত্তিক আপনি বিভিন্ন ক্যান্ডিডেটের হয়ে প্রচারে যাচ্ছেন। যেমন গতকাল আপনি রতিন ঘোষ মহাশয়ের হয়ে আপনি গেছিলেন প্রচারে, তারপর আপনি চলে আসলেন বাদুড়িয়া বুরহানুল মোকাদ্দিম লিটন মহাশয়ের আপনি সমর্থনে পথসভা করলেন। এই যে আপনি সবাইকে নিয়ে চলার চিন্তা ভাবনা একটা, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা আমার আগেরও আমার নেশা বলুন বা পেশা বলুন, নিজে একগাল খেলে পাশে কোন ক্ষুধার্ত ব্যক্তি দেখলে আমার মনে হয় একগাল ভাত হাফ করে তাকেও দিয়ে আমিও খাই। তাতে ক্ষুধা নিবারণ তারও হবে, আমারও হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যেহেতু একই দলটা করি এবং একই লড়াই,
আরএসএস মুক্ত বাংলা, উন্নয়নের বাংলা, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে মনে হয়েছে আমার হাড়োয়া বিধানসভার কাজ আমাকে সামলাতে হবে এবং হাড়োয়া বিধানসভার যারা দায়িত্বে রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট আমার 3টে এবং সেই সাথে সাথে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন আমার 13টা, বুথ প্রেসিডেন্ট আছেন 279টা। এদের কাছে আমি কৃতজ্ঞ। আমার কর্মকাণ্ডের ভোট মেশিনারিজ হলো তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে আমার এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। একটু বলে রাখি আপনাদেরও ভালো হবে, এই মুহূর্তে চলছে গত পরশুদিন, গতকাল এবং আজ মক টেস্টিং চলছে, ইভিএম মেশিন টেস্টিং চলছে। সেখানে অন্য দলের যেখানে 4 জন 5 জন 2 জন 1 জন 10 জন 12 জন আছে, সেখানে তৃণমূল দলের একেবারে পাক্কা 41 জন মানুষ যতটা প্রয়োজন হয় ততটাই আমাদের প্রতিনিধি সেখানে কাজ করছে। এই ব্যাপারে আমার কিচ্ছু কষ্ট করতে হয়নি, সব দল তাদেরকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। সুতরাং হাড়োয়ার ইলেকশন নিয়ে আমি খুব মাথার চিন্তা, আমার মাথা গরম নেই। হাড়োয়ার ইলেকশন দলীয় কর্মীরাই করছেন, তাদের আচরণে, তাদের ব্যবহারে আমি দারুণভাবে সন্তুষ্ট আছি। সেটা বারাসাত 2 এর মরিদা বলি, বা ওখানকার স্থানীয় আমার মেহেদি ভাই বলি, বা এদিকে দেগঙ্গার কৃষ্ণদা বলি, এবং কৃষ্ণদার সঙ্গে আমাদের হুমাদা আছেন, মোফাজ্জল। দেশটা সবার দেশ। মমতা ব্যানার্জি তো মুসলিম নন, তিনিও তো হিন্দু। অভিষেক জ্যোতি তিনিও তো হিন্দু, এবং তাদের সঙ্গে আরো যত লিডাররা আছেন, বড় বড় পদে আছেন, তারাও তো হিন্দু। তারাও তো চাইছেন হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে। তো সেই হিসাবে আমি হাড়োয়াবাসীর কাছে অন্তত এই বার্তাটাই দেবো, মানুষকে ধর্মের চোখ দিয়ে না দেখে মানুষ অন্তত মানুষের চোখ দিয়ে দেখুন, তাহলে হাড়োয়া শান্তি থাকবে, গোটা বাংলা শান্তি থাকবে। এবং এই জায়গাটায় আমার ছোট্ট করে একটা কষ্ট হয়, বৃহত্তর একটা হিন্দু সম্প্রদায় তারাও চাইছে বিজেপি ভারত পশ্চিমবঙ্গে দখলদারি না করুক, তাদের থাবা এখানে বসাতে না পারুক, এটা তারাও চাইছেন। কিন্তু দুর্ভাগ্য আমার সম্প্রদায়ের কিছু মানুষ, তারা ঘুর পথে আমরা পরিষ্কার বুঝতে পারছি, তারা বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপিকে তারা সমর্থন দেয়। আমি মনে করবো এটা আমাদের একটা আত্মঘাতী হামলা, এর জন্য আমাদের দায়ভার ঘাড়ে নিতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গে। তো মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি বললেন সময় দেওয়ার জন্য, বিশেষ করে উজালা বাংলা নিউজের পর্দায় সময় দেওয়ার জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ।